নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপ চোখ খুলে প্রথমেই চন্দ্রবতীকে দেখল। ও বিছানা থেকে উঠতে চেষ্টা করতে লাগলো। না মহারাজ, এরকম করবেন না। চন্দ্রবতী দ্রুত ওর কাছে গিয়ে দু হাতে ওকে ধরে ফেলে বলল, এখন আপনি খুব দুর্বল, শুয়ে পড়ুন। চন্দ্রাবতীর বাহুবন্ধনে নিজেকে ছেড়ে দিয়ে বীরেন্দ্র প্রতাপ বলল, আমার কি হয়েছে? আমি তো মোহিনীর সঙ্গে। এ কথা বলতে গিয়ে ও হঠাৎ চুপ করে গেল। ওর খেয়াল হলো চন্দ্রাবতীর সামনে এভাবে মোহিনী প্রসঙ্গ তোলা উচিত হবে না। পর মুহূর্তেই ও লজ্জা পেয়ে গেল। গতকাল রাতের সমস্ত ঘটনা ওর মনে পড়ে গেল। আমি তো মোহিনীকে শাস্তি দেব বলে ঠিক করছিলাম। বীরেন্দ্র প্রতাপ মনে মনে বলল, কেননা মোহিনীর ষড়যন্ত্রের ফলে চন্দ্রাবতী মহামারীর কবলে পড়েছে। কিন্তু আমি মোহিনীর ছলাকলা দেখে সবকিছু ভুলে গেলাম। আর তারপর কি জানি কেন একদম অজ্ঞান হয়ে গেলাম। আর এখন এখন যখন আমার জ্ঞান ফিরল, আমার কাছে মোহিনী নেই, চন্দ্রাবতী আছে, আর আমাকে সাহারা দিচ্ছে। ওদিকে চন্দ্রাবতী ওকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, আপনার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল, বড় মুশকিলে আপনার প্রাণ বেঁচেছে। বিষাক্ত রক্ত সব বের করে দিতে হয়েছে। আর চন্দ্রবতী বলতে বলতে থেমে গেল। ও বীরেন্দ্র প্রতাপকে বলতে চাইছিল না যে ওর শরীরে এখন অগ্নিসিংহের রক্ত প্রবাহিত হচ্ছে। বীরেন্দ্র প্রতাপও ওর পুরো কথা না শুনে দুর্বল গলায় বলল, আর একবার আবার তুমি আমার প্রাণ বাঁচালে, কারণ এই চমৎকার শুধু তুমিই করতে পারো। কিন্তু কেন কেন করলে তুমি এরকম? চন্দ্রবতী কোনো জবাব দিল না। ও চুপ করে অগ্নিসিংহের দেওয়া জড়িবুটি বাড়তে লাগলো। আমি জানি তোমার জবাব কি হবে। বীরেন্দ্র প্রতাপ কাতরাতে কাতরাতে বলল, তুমি তুমি আবার ওই একই কথা বলবে যে আমার প্রাণ তোমার জন্য খুবই মূল্যবান। কিন্তু কিন্তু কেন? কি করতে চাও এই প্রাণ নিয়ে? তুমি কি আমাকে ভালোবাসো? যদি যদি হ্যাঁ হয়, তো শুধু একবার নিজের মুখে বলো, আমি আমি বিক্রমগড়ের সিংহাসন তোমার পায়ে রেখে দেব চন্দ্রাবতী। না মহারাজ, চন্দ্রাবতী একেবারে উঁচু গলায় বলে উঠল, শর্তে জেতা সিংহাসন আমার চাই না। আমি যদি সিংহাসন চাই, তাহলে আমি নিজের যোগ্যতায় তা হাসিল করে নেব। আর যদি প্রশ্ন আপনার প্রাণ বাঁচানোর হয়ে থাকে, তাহলে আমি সেটা মানবিকতার খাতিরে বাঁচিয়েছি। যেরকম বিক্রমগড়ের হাজার হাজার মানুষের প্রাণ মহামারীর হাত থেকে বাঁচিয়েছি, ঠিক সেই রকম মহারাজ। চলুন, এই ওষুধটা খেয়ে নিন আর বিশ্রাম করুন। বীরেন্দ্র প্রতাপ কিছু না বলে চন্দ্রাবতীর হাত থেকে ওষুধ খেয়ে নিল আর নিজের চোখ বন্ধ করে নিল। চন্দ্রাবতী সেখান থেকে চলে যেতে লাগলো। তখন বীরেন্দ্র প্রতাপ ক্ষীণ স্বরে বলল, আমার যোগ্যতা যতই তোমার কাছে সাধারণ লোকের মতো হোক, কিন্তু কিন্তু আমার কাছে তুমি মহারানী। আমি আমার অহংকারের জন্য তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু এখন তোমার গর্বোদ্ধত উক্তি আর ভঙ্গিমা আমাকে আমাকে প্রতিযোগী মনোভাবাপন্ন করে না, বরং তোমার প্রতি আমাকে আরো বেশি করে আকৃষ্ট করে। চন্দ্রবতী একদম থেমে গেল। তারপর বীরেন্দ্র প্রতাপের দিকে ঘুরে একটু ব্যঙ্গের হাসি হেসে বলল, বাহ 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 মহারাজ, বাহ! কাল পর্যন্ত তো আপনি মোহিনীর রূপের আগুনে পতঙ্গের মতো পুড়ে মরছিলেন, আর আজ আমার সাহস আপনাকে মুগ্ধ করেছে।
এখন যখন মোহিনী আর আপনার অন্যান্য পাটরানীরা আপনার অবস্থা জানার জন্য আপনার কাছে আসবে, তখন অন্য কারোর জন্য আপনার মন মুগ্ধ হয়ে উঠবে। কোন বিছানায় আপনি কখন ঘুমোবেন সেটা তো আপনার নিজের ইচ্ছারাও জানে না। কিন্তু বীরেন্দ্র প্রতাপ চুপ করেছিল। ও এই অপমান বরদাস্ত করতে করতে একটু ফিকে হাসি হেসে বলল, "হাহ, তো ঠিক আছে, তুমি স্বীকার করো যে তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমি আজ থেকে সমস্ত পাট রানীদের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেব।" চন্দ্রাবতী এখন আর কিছু বলতে পারল না। বীরেন্দ্র প্রতাপ ওকে একটু গভীরভাবে দেখতে দেখতে বলল, চলো, ঠিক আছে, আমি জোর করে তোমাকে দিয়ে কিছু বলাতে চাই না, কিন্তু তোমার এই উপকারের ঋণ আমি নিশ্চয়ই শোধ করব। আমার প্রাণ বাঁচানোর বদলে আজ তুমি কি চাও বলো, আমি তোমাকে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত। এ কথা শুনে চন্দ্রাবতী প্রথমে একটা ঝটকা লাগলো। তার মানে তার মানে আমি বীরেন্দ্র প্রতাপের কাছে যা ইচ্ছা তাই চাইতে পারি? চন্দ্রাবতী এখন মোহিনী, সুরেলা ও অন্যান্য পাটরানীদের বরখাস্ত করাতে পারত। মহারানী হিসেবে নিজের সব অধিকার চেয়ে নিতে পারত। কিন্তু চন্দ্রাবতীর মনে হলো বীরেন্দ্র প্রতাপ ওকে পরীক্ষা করছে না তো। সে বীরেন্দ্র প্রতাপকে পরীক্ষা করে দেখার জন্য একটু বিদ্রূপের হাসি হেসে বলল, "হাহ, আমি নিশ্চয়ই চেয়ে নিতাম, কিন্তু আপনি দিতে পারবেন না বীরেন্দ্র। তুমি একবার তো চেয়ে দেখো।" বীরেন্দ্র প্রতাপ উতলা হয়ে বলে উঠল, আমি আমি তোমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করতে প্রস্তুত। চন্দ্রবতী একদম গম্ভীর হয়ে বলল, তো ঠিক আছে, রানীমা হলে আমার নিজের সুরক্ষা চাই। আপনার পাট রানীরা, বিশেষ করে ওই মোহিনী, আমার বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র রচনা করে। এই জন্য আমার একজন সুদক্ষ এবং যোগ্য দেহরক্ষীর প্রয়োজন, যে সব সময় ছায়ার মতো আমার সঙ্গে থাকবে। আর আমার চোখে অগ্নি সিংহের চেয়ে বেশি যোগ্য দেহরক্ষী আর কেউ নেই, আর হতেও পারবে না। বেশ, তাই হবে চন্দ্রাবতী। চন্দ্রাবতী কথা শেষ হওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপ বলে উঠল, আজ থেকে অগ্নি সিং তোমার নিজস্ব দেহরক্ষী হবে। চন্দ্রাবতীর একথা শুনে মনে মনে একটা বড় ঝটকা লাগলো। ওর একটুও বিশ্বাস ছিল না যে বীরেন্দ্র প্রতাপ সঙ্গে সঙ্গে ওকে হ্যাঁ বলে দেবে। উল্টে ওর ভরসা ছিল যে অগ্নি সিংয়ের নাম শুনে বীরেন্দ্র প্রতাপ রাগে অগ্নি শর্মা হয়ে যাবে। চন্দ্রাবতী ওখান থেকে চলে গেল। ও যাওয়ার পরে ভালো করে বিছানায় শুয়ে পড়ল বীরেন্দ্র প্রতাপ। ঠোঁটে হাসি নিয়ে ও নিজেকে বলছিল, আমার কোনো তাড়া নেই চন্দ্রাবতী, তুমি এই খেলা যতদিন খেলতে চাও খেলো, আমি তোমাকে আর অগ্নি সিংকে ভরপুর সুযোগ দেব। এইবার তো এই খেলায় মজা হতে শুরু করেছে। ওদিকে মোহিনী সাগ্রহে বীরেন্দ্র প্রতাপের মায়ের মানে রাজমাতা গার্গী দেবীর জন্য অপেক্ষা করছিল। শশীকলার সঙ্গে মিলে লুকিয়ে লুকিয়ে তাকে অভ্যর্থনা করার জন্য সমস্ত প্রস্তুতি করে নিয়েছিল। কিন্নর অবনী ওর ঘরে ঢুকতে ঢুকতে বলল, রানীমা, রাজমাতা দলবল নিয়ে নগরে প্রবেশ করেছেন। একথা শুনে মোহিনী শশীকলাকে বলল, শশীকলা, তুমি এক্ষুনি নিজের সেবিকাদের নিয়ে যাও আর রাজমাতাকে রানীমহলের পিছনের দরজা দিয়ে নিয়ে এসো। আমি তাকে অভ্যর্থনা জানানোর জন্য ওখানেই থাকবো, কিন্তু মনে রাখবে কেউ যেন জানতে না পারে এসব। শশীকলা হেসে বলল, আরে তুমি একদম ভেবো না, শুধু রাজমাতার অভ্যর্থনা এমন ভাবে করবে যেন উনি খুব খুশি হয়ে যান, আর বাকিটা আমি সামলে নেব। এ কথা বলে ও ঘর থেকে বাইরে চলে এলো। সঙ্গে সঙ্গে মোহিনী অবনীকে বলল, চন্দ্রাবতী আর অগ্নি সিংহের ব্যাপারে খবর নে অবনী, ওরা কি এখনো মহারাজের ঘরেই আছে? আরে না রানীমা, চন্দ্রাবতী তো নিজের ঘরেই আছে, আর অগ্নি সিং কে জানে কোথায় গায়েব হয়ে গেছে। অবনী মুখ বেঁকিয়ে বলল, কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না, আপনি শশীকলার সাহায্য কেন নিচ্ছেন? আরে রাজমাতা তো এমনিতেই আপনাকে খুব পছন্দ করেন, আপনি তো এমনিতেই ওনার প্রিয় পাটরানী। ওর কথা শুনে মোহিনী একটু কুটিল হাসি হেসে বলল, আরে
তুই এখনো শিশু আছিস অবনী। না তো আমি নিজের প্রশংসা করতে পারবো, আর না তো চন্দ্রাবতীর নামে কুৎসা রটাতে পারবো। সেই জন্য আমার তরফ থেকে এই কাজ শশীকলা করবে। আর এমনিতে ও রাজমাতার আত্মীয়া, ওর কথা রাজমাতা খুবই বিশ্বাস করেন। আরে চল চল, সমস্ত কিন্নর আর দাসীদের নিয়ে এক্ষুনি রানীমহলের পিছনের দরজায় পৌঁছো অবনী। আমি আসছি তোর পেছন পেছন। অবনী তক্ষুনি ওখান থেকে চলে গেল, আর মোহিনী আয়নার সামনে বসে ভালো করে প্রসাধন ঠিক করতে লাগলো। ওদিকে রানীমহলের অন্যদিকে সুরেলা ও নিজের কিন্নর প্রমীলার সঙ্গে রানীমহলের একটা উঁচু বারান্দায় বসেছিল। ওর চোখ পুরো রানীমহলের চারদিকে ঘুরছিল। এবার ওর চোখ পড়ল মোহিনীর ঘরের দিকে। প্রমীলা রানী, প্রমীলা রানী, আজ রানীমহল একটু বেশি চুপচাপ। সুরেলা সন্দেহ ভরা গলায় বলল, আজ মহেনের ঘরের দিক থেকে তো কোনো সাড়া শব্দই আসছে না। কিছু তো একটা খিচুড়ি পাকাচ্ছে ও। কিন্নর প্রমীলা ওর কথার সমর্থন জানিয়ে বলল, একদম ঠিক বলেছেন রানীমা, আমারও তো তাই মনে হচ্ছে। ও যখন চুপচাপ থাকে তখনই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। আর আমি তো কাল রাত্রে শশীকলাকে ওর ঘরে যেতে দেখেছিলাম। ওর কথা শুনে সুরেলা চমকে উঠল। তাহলে তো খুব বড় দুর্ঘটনা ঘটতে চলেছে প্রমীলা। সুরেলা অস্থির হয়ে বলে উঠল, ওই শশীকলাও খুবই চালাক। উপরে উপরে এমন ভাব দেখায় যেন রানীমহল আর রাজার প্রতি ওর কোনোই আগ্রহ নেই, কিন্তু ভিতরে ভিতরে সুযোগ খুঁজে বেড়ায়। মনে হচ্ছে কাল রাত্রে একটা বড় সুযোগ ও পেয়ে গেছে। হঠাৎ সুরেলার নজর রানীমহলের একদম পিছন দিকে গিয়ে পড়ল, আর ও বিশ্রীভাবে চমকে উঠল। সেখানে মোহিনী নিজের সমস্ত কিন্নর আর দাসীদের সঙ্গে উপস্থিত ছিল, আর মহলের বাইরের রাস্তায় একটা বড় শোভাযাত্রা দেখতে পেল। হে ভগবান! সুরেলা হয়রান হয়ে বলল, এ ঠিক রাজমাতার শোভাযাত্রা। ঘোড়ার গাড়ির উপরে বিক্রমগড়ের শাহী পতাকা দেখা যাচ্ছে। প্রমীলা অবাক হয়ে বলল, রাজমাতা এখানে আসছেন? কিন্তু রানীমহলে তো এ খবর পৌঁছায়নি। সুরেলা দাঁত পিষতে পিষতে বলল, খাবার তো ওই চালবাজ মোহিনী পৌঁছতেই দেয়নি প্রমীলা। চল এখন তাড়াতাড়ি কর, সবাইকে ডাক, তাড়াতাড়ি, আমাদের তরফ থেকে যেন অভ্যর্থনায় কোনো ঘাটতি না হয়। প্রমীলা ছুটে চলে গেল। সুরেলাও মনে মনে মোহিনীকে গালাগালি দিতে দিতে নিচে নামতে লাগলো, কিন্তু ততক্ষণে রাজমাতার শোভাযাত্রা রানীমহলের পিছনের দরজায় এসে পৌঁছেছে। ঘোড়ার গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে রাজমাতার চোখ রানীমহলের দিকে পড়তেই খুশিতে ডগমগ মোহিনী ওনার দিকে এগিয়ে এসে বলল, প্রণাম রাজমাতা, আপনার দর্শন পেয়ে আমি তো ধন্য হয়ে গেলাম। আপনার আসার খবর পাওয়া থেকেই আমি তো এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। মোহিনী নিচু হয়ে ওনাকে প্রণাম করতে গেল, কিন্তু গার্গী দেবী ওকে টেনে নিয়ে নিজের বুকে জড়িয়ে ধরলেন। বললেন, তোমার জায়গা আমার পায়ে নয় মোহিনী, আমার বুকে। সৌভাগ্যবতী হও। শশীকলা আমাকে বলেছে তুমি অন্ন জল ত্যাগ করে কাল থেকে উপবাসে আছো। তোমার তপস্যার ফলেই তো আমার বীরেন্দ্র প্রতাপের প্রাণ বেঁচেছে। আমি তোমার এই ঋণ কখনো। একথা শুনে মোহিনী কাঁদার নাটক করে বলল, না না রাজমাতা, এ কথা বলে আমাকে পাপের ভাগী করবেন না। এ তো আমার সৌভাগ্য যে আপনি আমাকে প্রথম পাটরানী করেছেন। আমার তো সারা জীবনই ধন্য হয়ে গেছে। ঋণী তো আমি আপনার কাছে। আসুন রাজমাতা, একটু জলপান করুন। গার্গী দেবী নিজের একটা হাত উঁচু করে মোহিনীকে বাধা দিয়ে বললেন, জলপান আমি পরে করব, এখন বলো রানীমহলে এত নিস্তব্ধতা কেন? আমার আসার খবর কি দেওয়া হয়নি এখানে? এ কথার উত্তর মোহিনীর আগে শশীকলা দিয়ে বলল, খবর তো আমি পাঠিয়ে দিয়েছিলাম মা, কিন্তু আমি আপনাকে বলেছিলাম না রানীমহলের পরিবেশ একেবারে পাল্টে গেছে। হ্যাঁ, বলেছিলে আমাকে। গার্গী দেবী একটু উঁচু গলায় বললেন, কিন্তু একে মহলের পাল্টানো নয়, বিগড়ে যাওয়া বলে শশীকলা।
আর এর কারণও তুমি বলেছিলে বটে। ওই বোকা হঠাৎ কুটিল হয়ে গেছে, তারই জন্য। একথা শুনে শশীকলা মনে মনে হেসে চোখের কোণ দিয়ে মোহিনীর দিকে তাকালো। মোহিনীও ধীরে হেসে ফেলল। তখন গার্গী দেবী একটু রেগে গিয়ে বললেন, কোথায় আছে এখনো? মোহিনী অত্যন্ত সরলভাবে বলল, কে? মহারানী? উনি তো এখন নিজের ঘরেই আছেন, আমি ওনাকে ডাকতে পাঠাচ্ছি। না, একটু আমিও তো দেখি বিক্রমগড়ের মহারানী রাতে কি এমন কাজ করে যে দিনের বেলা বিশ্রাম করতে হয়। একথা বলে গার্গী দেবী জোর পায়ে রানীমহলের সেই দিকে যেতে লাগলেন যেদিকে চন্দ্রাবতীর ঘর ছিল। তা দেখে মোহিনী এবং শশীকলা তো খুশিতে নেচে উঠল। ওই দুজনও গার্গী দেবীর পিছন পিছন যেতে লাগলো। কি হবে যখন চন্দ্রাবতী রাজমাতা গার্গী দেবীর মুখোমুখি হবে? কি এমন ষড়যন্ত্র রচনা করছে মোহিনী? আর কি চলছে বীরেন্দ্র প্রতাপ, চন্দ্রাবতী আর অগ্নিসিংহের মধ্যে? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।